গুড ইভিনিং, নমস্কার। আমি জয়দীপ ব্যানার্জি চৌধুরী, আমি অর্থোপেডিক সার্জন। এই চেঞ্জ সার্কামস্টান্সেসে কোভিড এর জন্য আজকে আপনাদের কাছে আমরা জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটাল থেকে তরফ থেকে পৌঁছতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর পার্থজিৎ দাস। হি ইজ আ কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। ওর এই যে বিভিন্ন দিক আর কি, আর্থ্রাইটিস নিয়ে আমরা সবাই সব ব্যাপারে জানি, কিন্তু আর্থ্রাইটিসের যে নানা রকম ভ্যারাইটি আছে এবং তার মধ্যে একটা খুব কমন ডিসঅর্ডার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। উনি ওই ধরনের আর্থ্রাইটিস বা বাতের স্পেশালিস্ট। আমরা আজকে কিছুটা আলোচনা করে নেব যে ওভারঅল আমাদের ব্রড টপিকটা হচ্ছে আর্থ্রাইটিসের উপর আলোচনা করব, এবং তার থেকে আমরা আস্তে আস্তে যে ডিফারেন্ট ভ্যারাইটি গুলো আছে আর্থ্রাইটিসের, তাতে উনি কিছুটা হাইলাইট করবেন, আমি কিছুটা আপনাদের সাজেশন দেব কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এবং আলটিমেটলি সুস্থ থাকা। এই এখন যে চেঞ্জ সার্কামস্টান্সেসে, পার্টিকুলারলি বিকজ অফ কোভিড, যে আমরা সবাই জানি যে বাড়ি থেকে বেরোনো অসুবিধে এবং হসপিটালে যাওয়া আরেকটু বেশি আতঙ্কের। তো সেই সব দিকগুলো মাথায় রেখে আমরা কিভাবে আর্থ্রাইটিস ম্যানেজ করতে পারি সেইটা নিয়ে আজকে আমাদের সন্ধ্যেবেলার ডিসকাশন। আপনাদের যদি যা কিছু মনে প্রশ্ন থাকতে পারে, আর্থ্রাইটিস নিয়ে কিছু জানতে চান, কিভাবে কেউ কিছু কষ্টে ভুগছেন বা কিভাবে কি পরিস্থিতি ম্যানেজ করা যায়, আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো লিখে পাঠান, আমরা সেইগুলো দেখে আপনাদেরকে আনসার করব। তা আজকের আলোচনা আমরা শুরু করতে চাই উইথ দ্য প্রসপেক্ট যে পার্থ কিছু বলো আর্থ্রাইটিস নিয়ে, যে আর্থ্রাইটিস কি কি ধরনের বা কিভাবে কি হয়। হ্যাঁ, আর্থ্রাইটিসটা মানে অনেক রকমের হয়। মানে আমাদের টেক্সট বুক দেখলে হয়তো মানে 100-র উপর আর্থ্রাইটিসের টাইপস পাওয়া যায়। যেটা আমরা কমনলি দেখি সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরাইটিক আর্থ্রাইটিস, এসিলি, এই টাইপের। এগুলো হচ্ছে সব অটো ইমিউন ডিজিজ। মানে এতে ইমিউন সিস্টেমের প্রবলেম, মানে আপনার ইমিউন সিস্টেম আপনার এগেইনস্টে কাজ করছে। যেটা কমন প্রেজেন্টেশন হয়, এতে জয়েন্টে ব্যথা হবে, জয়েন্ট ফুলে যাবে, জয়েন্ট লাল হয়ে থাকবে, সেখানে মুভমেন্ট রেস্ট্রিকশন হবে, মানে হাত মুঠো করতে অসুবিধা হবে। আর যেটা আইডেন্টিফায়াবল ফিচার্স হচ্ছে সকালবেলা উঠলে হাত ফাটা একদম স্টিফ হয়ে থাকবে, মুঠো করতে পারবেন না, হাঁটা চলা করতে অসুবিধা হবে। সে যে কোনো জয়েন্ট মানে ফুলে যাওয়াটা একটা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট সিমটমস। আর মুভমেন্ট রেস্ট্রিকশন মানে স্টিফনেস, সকালবেলা উঠে স্টিফ হয়ে থাকছেন, বা হয়তো বসে আছেন স্টিফ হয়ে থাকছেন, হাঁটাহাঁটি করলে একটু বেটার লাগছেন, বা হয়তো ব্যথার ওষুধ খাচ্ছেন, মানে প্যারাসিটামল না, ব্যথার মানে ওই হয়তো আইবুপ্রোফেন খেলেন, জেরাডল টাইপের ওষুধ খেলেন, তাতে ফোলা স্টিফনেস গুলো ইমপ্রুভ করছে। এই সবগুলো মানেই মনে হচ্ছে জিনিসটা একটু ইনফ্লামেটরি সিমটমস। এবার ইনফ্লামেটরি সিমটমসটাতেই আমরা দেখি বাতের উপলক্ষণ। এবার এই বাত ধরনটাই তখনই আমাদের মানে ঠিকমতো ইনভেস্টিগেশন করে তখন ট্রিটমেন্টটা করতে হয়। আচ্ছা পার্থ, আমি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। একটা যেটা সবসময় আর কি যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আমরা আর্থ্রাইটিসের প্রাইমারি সিমটম হচ্ছে ব্যথা, এবং পেশেন্টরা সবাই এসে প্রাইমারি কনসার্নটা হচ্ছে তাদের ব্যথা। সেটা হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে, হাতে, সব জায়গাতেই হয়। এখন যেটা কমনলি আমরা দেখি যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে মেজর গ্রুপটা। এবার বাকি যে তারপরেই যে গ্রুপটা রিউমাটয়েডের স্পেসিফিক কোনো সিমটম কি আছে যেগুলো নিয়ে আমরা কনসার্ন হওয়া উচিত? না, আমি যেটা বললাম মানে মেইন যখন ব্যথা মানেই যে মানে কি বলবো, অস্টিও বা রিউমাটয়েড সেটা নয়, অনেক কারণেই ব্যথা হতে পারে। যেমন ফুটবলার, ক্রিকেটার, তাদেরও পেইন হচ্ছে, সেটা মেইনলি মাসকুলোস্কেলিটাল পেইন। অস্টিও আর্থ্রাইটিসের ব্যথাটা হচ্ছে ওটা মেইনলি ওয়্যার এন্ড টিয়ার, মানে হয়তো কার্টিলেজ ক্ষয়ে ড্যামেজ হচ্ছে, সেটাতে হাঁটুতে ব্যথা হতে পারে, মানে অ্যাঙ্কেলে ব্যথা হতে পারে, শোল্ডারে ব্যথা হতে পারে। কিন্তু রিউমাটয়েডের ব্যথা সেটা হচ্ছে ফুলবে, সে লাল হয়ে ফুলে থাকবে, হাঁটুতে জল জমতে পারে, জয়েন্টে সোয়েলিং হতে পারে, সিগনিফিকেন্ট স্টিফনেস হবে, হাত মুঠো করতে পারছেন না, তারপর হাঁটু ফোল্ড হচ্ছে না। এইগুলো হচ্ছে ওয়ার্নিং সিমটমস, মানে লাল হয়ে ফুলে থাকা, মুভমেন্ট রেস্ট্রিকশন, স্টিফনেস, এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইনস। এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে কিন্তু ন্যাচারাল ওয়্যার এন্ড টিয়ার। যে আমাদের যে কোনো জয়েন্টেরই ভেতরে একটা স্মুথ লেয়ার থাকে, সফট লেয়ার,
সেটাকে আমরা বলি কার্টিলেজ। এগুলো হাড়ের এন্ডে এই কার্টিলেজ লেয়ারটা থাকে, এবং যত দিন যায়, যত বয়স বাড়ে, আস্তে আস্তে এই কার্টিলেজ লেয়ারটা ক্ষয়ে ক্ষয়ে যায়। এবং এটা ন্যাচারাল ভ্যারিয়েন্টের, এটা ক্রনিক প্রবলেম, যেমন আমাদের ডায়াবেটিস বা যেমন আমাদের ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা অ্যাজমা, এই ধরনের এগুলো ক্রনিক প্রবলেম। এটাই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু রিউমাটয়েডের প্রবলেমটা বোধহয় জয়েন্টের লাইনিংটা থেকে প্রবলেমটা হয়। হ্যাঁ, এটা এটা আমি আপনাকে বলছি, মানে অস্টিওআর্থ্রাইটিস যেটা যেটা ভ্যারিয়েন্ট জয়দীপ বললো, সেটা হচ্ছে কিন্তু একটু বয়সকালে হয়, মানে 55-60 তারপর থেকে বেশি দেখতে পায়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ইনফ্লামেটরি, যেগুলো অটোইমিউন, সব কিন্তু ইয়াং পেশেন্টদের, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু আমরা এখন যা মানে ইনভেস্টিগেশন বেরিয়ে গেছে, আমরা ছেলে মেয়ে খুব একটা ডিফারেন্সিয়েট করি না, মানে যে কারণে এটা ইয়াং স্টেজে অনেক বেশি দেখতে পাই, মানে ওই 20-30 বছর থেকে শুরু হয়। তা এই যে তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিসের এগুলোর সিম্পটম একটা গ্রুপ তো হচ্ছে ব্যথা। এই ব্যথার কি কোনো ক্যারেক্টারিস্টিক আছে, যে এদের সকালের দিকে বেশি ব্যথা হলো বা বিকেলের দিকে বেশি ব্যথা বা হাঁটলে ব্যথা বাড়ছে, এরকম কিছু কি ডিফারেন্সিয়েশন আছে? হ্যাঁ, বেসিক্যালি সকালবেলার দিকে স্টিফনেসটা খুব সিগনিফিকেন্ট। যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুঠো করতে পারছেন না বা হাঁটতে পারছেন না, 8 ঘন্টার বেশি সিমটমস স্টিফনেসটা থাকছে, তাহলে এটা সিগনিফিকেন্ট। আর যেখানে লিমিটেশনস অফ মুভমেন্ট হচ্ছে, স্টিফনেস বা হয়তো সকালবেলা উঠে দেখুন যে মানে চায়ের কাপটা ধরতে পারছেন না, এগুলো কিন্তু মানে সিগনিফিকেন্ট ফাংশনাল ইস্যুস, মানে যেখানে আপনি নর্মাল রেগুলার ডেইলি অ্যাক্টিভিটিস সেখানে প্রবলেম হচ্ছে। এইখানে একটা জিনিস আছে, যে অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড এই দুটো যেহেতু কমন আর্থ্রাইটিস, সেই জন্য আমরা এই দুটো নিয়ে বেশি হাইলাইট করছি। অস্টিওআর্থ্রাইটিসে কি হয়, অস্টিওআর্থ্রাইটিসে যেহেতু এটা ওয়্যার অ্যান্ড টেয়ার এবং ওই ড্যামেজটা ভেতরেই আছে, এবং এই যে সারা রাত আমরা ঘুমের মধ্যে নড়াচড়া করলাম না বা জয়েন্টের ফাংশন হলো না, এক্সারসাইজ হলো না, তার জন্য সকালে উঠে পাগুলো বা হাত খুব স্টিফ হয়ে থাকে, এবং এই স্টিফ জয়েন্ট নাড়তে গেলেই সাংঘাতিক ব্যথা হচ্ছে। এবং এইটা ওই সকালে উঠে 1-2 ঘন্টা পরে একটু হাঁটা চলা, ওঠা বসা এগুলো করতে করতে যেই একটু ফ্লেক্সিবিলিটি হলো, যে নড়াচড়া হলো, তারপরেই দেখা যায় যে ব্যথাটা স্লাইটলি ইমপ্রুভ করছে। এবং অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা হচ্ছে যে আপনি যদি বেশিক্ষণ দাঁড়াচ্ছেন বা হাঁটছেন, তাহলে এটা আস্তে আস্তে বেড়ে যায়। রিউমাটয়েডের ব্যথা কিন্তু সেরকম নয়, রিউমাটয়েডের ব্যথাটা কন্টিনিউয়াসলি থাকে, কারণ রিউমাটয়েডে হচ্ছে জয়েন্টের লাইনিংটাতে প্রবলেম, এবং সেই জন্য ওই ড্যামেজটা যেহেতু আমরা ট্যাকেল করতে পারি না, তাই জন্য এক্সারসাইজ করেও ওই ব্যথাটা যায় না। রিউমাটয়েডের কিন্তু ট্রিটমেন্ট আলাদা, কিন্তু ব্যথাটা পারসিস্টেন্ট। হ্যাঁ, জয়েন্টে যেরকম লাইনিং, মানে যেরকম অস্টিওটা কার্টিলেজের প্রবলেম হচ্ছে, আর রিউমাটয়েড আছে মেইনলি জয়েন্টের যে লাইন, এটা সাইনোভিয়াল টিস্যু বলে, তার প্রবলেম। যে ইনিশিয়ালি সাইনোভিয়াল টিস্যুতেই থাকবে, কিন্তু তারপর যদি আমরা আর্লি স্টেজে কন্ট্রোল না করতে পারি, তখন সেটা প্রোগ্রেশন হয়, তখন সেটা জয়েন্টে হাড় কার্টিলেজ সবকিছুই এফেক্ট করে, তখনই ডিফর্মিটি গুলো ডেভেলপ করে। যে কারণে আর্লি স্টেজে ডিটেকশন আর ট্রিটমেন্টটা খুবই দরকার। তাহলে ডক্টর দাস, যদি আমরা এই আর্লি আর্থ্রাইটিস, সেটা অস্টিওআর্থ্রাইটিসের কি করা যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি করা যায়, এই ম্যানেজমেন্টটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, কারণ এখন আমাদের মেডিকেল রিসার্চ যা টেকনোলজিস দিয়েছে বা যে ইনভেস্টিগেশন প্রবলেম দিয়েছে, তাতে আমরা খুব আর্লি ডিটেকশন করতে পারি। তার মধ্যে মেইন হচ্ছে ক্লিনিক্যাল সিমটম, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম, ইনফ্লামেটরি সিমটমস, মানে জয়েন্ট লাল হয়ে থাকবে, ফুলে থাকবে, স্টিফনেস হবে, ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকবে, মানে সকালবেলা উঠে কাজ করতে পারছেন না। এটা একটা সিমটম কম্পোনেন্ট। এবার একটা ডায়াগনস্টিক কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমরা এক্সরে করতে পারি, কিন্তু এক্সরেতে আমরা হাড় ছাড়া দেখতে পাই না। অনেক সময়তে আর্লি স্টেজে যখন পেশেন্টের অনেকটা সিমটমস থাকে, তখন আমরা এক্সামিনেশন করলে অতটা বুঝতে পারি না, তখন আমাদের মানে কি বলবো, আল্ট্রাসাউন্ড স্ক্যান বা সেই সব ফ্যাসিলিটি ইউজ করতে হয়। তখন তাকে সাব ক্লিনিক্যাল সাইনোভাইটিস, মানে যে ক্লিনিক্যাল যে প্রবলেমটা আমরা চোখে দেখতে পারবো না কিন্তু তখনও অ্যাক্টিভিটি চলছে, সেটা আমরা আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারি। আর এটা করার পরে কিছু ব্লাড টেস্ট আছে, যেরকম রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, এএনএ বা আরো কিছু ইনফ্লামেটরি মার্কার, যখন মানে ইএসআর, সিআরপি, সেই টেস্টগুলো সব একসাথে করলে, মানে বেসিক্যালি এটা মানে কম্বিনেশন অফ থিংস হুইচ উইল হেল্প আস টু গেট দ্য ডায়াগনোসিস। এইটা না যে খালি সিমটমস দেখে বা খালি ডায়াগনোসিস করে করা যাবে, সিমটমস, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, ব্লাড ইনভেস্টিগেশন সব নিয়েই আমরা কিন্তু খুব আর্লি স্টেজেই ধরে ফেলতে পারি যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস সেই ধরনের। আর ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা করতে পারলে কিন্তু আলটিমেট প্রগনোসিস খুবই ভালো। এখানে যদি আমি, ইফ আই মে সামারাইজ,
যে শুরুর দিকে এক নম্বর যে ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। যে আপনার এক নম্বর যেটা হাঁটুতে যেটা কমনলি হয় আর কি, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস নিয়ে সমস্যা বেশি দেখা যায় আমাদের এশিয়ান পপুলেশনে। যে বাবু হয়ে বসা বা উবু হয়ে বসাটা বন্ধ করতে হয়, কারণ ওই দুটো করলেই মানে পদ্মাসন বা বজ্রাসনে কেউ বসলে অনেক বেশি স্ট্রেস হয় ইন দ্য জয়েন্ট, তাতে যে উইক কার্টিলেজ গুলো থাকে ওগুলো আরো তাড়াতাড়ি আরো হয়ে যায়, সুতরাং ড্যামেজটা খুব কুইকলি প্রোগ্রেস করে। সো ওই দুটো মুভমেন্ট বন্ধ করতে হবে। সেকেন্ডলি কিছু এক্সারসাইজ আছে স্পেসিফিক, সেগুলো করতে হবে। এবং থার্ডলি হচ্ছে যে ওষুধপত্র। এখন মেডিকেল ট্রিটমেন্ট যা আছে ফর অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এক নম্বর ব্যথার ওষুধ খাওয়া, কিন্তু আমরা সবাই জানি ব্যথার ওষুধ বেশি খাওয়াটা ঠিক নয়, কারণ নানা রকম সাইড এফেক্ট হয়। যতটুকু দরকার সেই অনুযায়ী ব্যথার ওষুধ খাওয়া, ওটা পিওরলি এসওএস বেসিসে রেখে দেওয়া ভালো। আর সেকেন্ডলি হচ্ছে কিছু এই কার্টিলেজ স্ট্রেংথেনার টাইপের ওষুধ আছে, সেইগুলো খাওয়া। তাতে বরঞ্চ যে কার্টিলেজের কিছুটা স্ট্রেংথ বাড়ে এবং পেন কিলারের রিকোয়ারমেন্টটা অনেকটা কমে যায়। এই বিকজ এটা ন্যাচারাল ভ্যারিয়েন্ট, আর এই নয় যে কোনো ওষুধ আছে যা দিয়ে কার্টিলেজ আবার রিগ্রো করানো যায়। কিন্তু এই ওষুধপত্র দিয়ে কিছুটা ব্যথার ট্যাবলেটকে অ্যাভয়েড করা যায় এবং যদি কমফোর্টেবল থাকে পেশেন্ট, তাহলে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি অনেক বাড়ে, ব্যথা অনেক কমে এবং দে ফিল বেটার। এইভাবে কিছুদিন চলবে, কিন্তু ডিজিজটা যেহেতু প্রোগ্রেসিভ সেজন্য আবার এই ওষুধের এফেক্ট বা ইয়েটা যখন প্রোগ্রেসটা আর ড্যামেজটা আর একটু প্রোগ্রেস করবে, তখন গিয়ে আবার ব্যথা ট্যাথা সিমটম এসব ফিরতে হবে। রিমোটয়েডের কিন্তু ব্যাপারটা আলাদা। হ্যাঁ, যেটা জয়দীপ দা বললো, মানে এটা হচ্ছে মানে কম্বিনেশন অফ ভেরিয়াস ইভেন্টস, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন ইয়াং পেশেন্টদের বলা হয় স্মোকিংটাকে একদম বন্ধ করা বা যতটা কম সম্ভব, কারণ যারা স্মোকার্স তাদের রিউমাটয়েডের প্রগনোসিস খুবই পুয়ার, ওষুধ কাজ করতে চায় না ঠিক মতো। লাইফস্টাইল মডিফিকেশনের ডায়েট একটা সবাই কোয়েশ্চেন করে যে কি খাবো কি খাবো না। মেডিকেল রিসার্চ ওয়াইজ মানে ডায়েট রেস্ট্রিকশন কিছু নেই, মানে জয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে সব রকম খাওয়া যেটা সহ্য হয় খেতে পারেন। তবে যদি হ্যাঁ কারোর যদি ডায়াবেটিস থাকলো, প্রেশার থাকলো, তার কিছু রেস্ট্রিকশন থাকতেই পারে। অনেকের গাউট বলে একটা ওষুধ হয়, তখন ইউরিক অ্যাসিড রেড মিট বা হাই প্রোটিন ডায়েট কিছু রেস্ট্রিকশন করা যেতে পারে। আদারওয়াইজ খালি আর্থ্রাইটিসের জন্য কোনো রেস্ট্রিকশনস নেই। অ্যালকোহলটাও একটা বিশাল বড় ফ্যাক্টর। অ্যালকোহলটাও রেড ওয়াইনটা বলে আর্থ্রাইটিস অনেক সময় হেল্প করে, কিন্তু আমরা কখনোই রেকমেন্ড সেটা করবো না। মানে সবসময় মডারেট অ্যালকোহল ইনটেকটা আমরা রেকমেন্ড করি। আর এবার ব্যথার ওষুধটা বলি, ব্যথার ওষুধ অনেক রকমের আছে, মানে নন স্টেরয়েডাল, স্টেরয়েডাল। এবার নন স্টেরয়েডালের মধ্যে প্যারাসিটামলটা ভালো ব্যথার ওষুধ, যেটা অস্টিওআর্থ্রাইটিসে খুব ভালো কাজ করে অনেক সময়তে। রিউমাটয়েডে ইউজুয়ালি অতটা কাজ করতে চায় না, কারণ এটা ইনফ্লামেটরি ডিজিজ, তখন অ্যান্টি ইনফ্লামেটরি খেতে হয়, যেরকম মানে অ্যাসিক্লোফেনাক, আমি ওষুধের নাম নিচ্ছি, মানে জেরোডল বা ন্যাপ্রক্সেন বা ইটোডোলাক, এই টাইপের ওষুধগুলো তখন খেতে হয়। কিন্তু এটার মাথায় রাখতে হবে সবেরই সাইড এফেক্টস আছে, মানে গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্স থাকে, লং টার্ম আনসুপারভাইজ খেলে কিডনি প্রবলেম, লিভার প্রবলেম হওয়ার চান্স থাকে, যেখানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই বেটার। আর খেলেও খুব লিমিটেড টাইম, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর রেস্ট্রিক্ট করতে হবে। তবে অস্টিওআর্থ্রাইটিসে যেটা বলা হয় প্যারাসিটামল, ট্রামাডল, এই টাইপের ওষুধগুলো সেফ, কারণ এটা লং টাইম, এর ব্যথাটা চট করে যাবে না, কারণ এটা ড্যামেজের জন্য ব্যথাটা হচ্ছে। যে কারণে একটা রেগুলারাইজ, আর সব থেকে ইম্পর্টেন্ট পেশেন্ট এডুকেশন, যেটা পেশেন্ট রিলেটিভদের কখন হয়তো মাঝরাত্রিবেলা হঠাৎ করে ব্যথা হলো, তখন আপনি কি করবেন, কোন ওষুধটা খাবেন, সেটা আপনি জানতে হবে। প্যারাসিটামল বা অ্যান্টি ইনফ্ল্যামেটরিজ খুবই সেফ, কিন্তু রেগুলেটেড ওয়েতে, এটাই বলার উদ্দেশ্য। কিন্তু ধরো কেউ রিমোটয়েড পজিটিভ, যার ব্লাড টেস্ট এলো যে আরএ ফ্যাক্টর পজিটিভ, কে অ্যান্টি সিসিপি, যে টেস্টগুলো আমরা দেখি যে পজিটিভ, অ্যাপার্ট ফ্রম ব্যথার ওষুধ এন্ড লাইফস্টাইল মডিফিকেশন, রিমোটয়েড ট্রিট করার জন্য তো কিছু ওষুধপত্র আছে, সেগুলো নিয়ে একটু যদি বলো। এখন বেসিক্যালি আমরা এই মেডিকেল রিসার্চের দৌলতে অনেক ভালো ভালো মেডিকেশনস পেয়ে গেছি, মানে সেটাকে ডিজিজ মডিফাইং থেরাপি বলে, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলে, সেটা অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। আমরা যখনই কোনো পেশেন্টকে রিউমাটয়েড ফার্স্ট টাইম ডায়াগনোসিস করি, তখনই আমরা ডিজিজ মডিফাইং থেরাপি, তখন খালি পেইন কন্ট্রোল ওষুধ খেলে ব্যথা কমবে না, তখন আপনাকে ডিজিজ মডিফাইং থেরাপি, মানে হয়তো ফলিট্রাক্স বা ওরকম জাতীয়, ফলিট্রাক্স, লেফটোনামাইড, হাইড্রক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন, ওই টাইপের ওষুধে। এগুলো কিন্তু সব ইমিউনোমডুলেটরস। ব্যথার ওষুধ যেটা করছে, মানে প্যারাসিটামল বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সেগুলো কিন্তু খালি সিমটমটাকে কন্ট্রোল করছে,
কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খালি সিমটম কন্ট্রোল করে কিন্তু কাজ হবে না। তখন এই যে অটো ইমিউন ডিজিজ, যে আপনার ইমিউন সিস্টেম যেটা কনফিউজড হয়ে আছে সেইটাকে সাপ্রেস করতে হবে, তার জন্য এই ওষুধগুলো। এবার প্রবলেম যেটা হচ্ছে, যখনই আমরা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ দিচ্ছি মানে ডিজিজ মডিফাইং থেরাপি দিচ্ছি, তখন ওরা ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে দেয়। এবার প্রবলেম যেটা হচ্ছে, যে আপনার ইমিউন সিস্টেম সাপ্রেস হবে তখন কিন্তু তার সাইড এফেক্টসও আছে, তখন ইনফেকশন হওয়ার চান্স থাকবে, প্লাস এইসব ওষুধের জন্য লিভার প্রবলেম হতে পারে, কিডনি প্রবলেম হওয়ার চান্স থাকে। সেগুলো কিন্তু রেগুলারলি মনিটর করতে হবে, যার যে কারণে একজন মানে স্পেশালিস্টের আন্ডারে থাকা ভালো। অনেক রকম গাইডলাইন্স আছে, ব্রিটিশ গাইডলাইন্স আছে, ইউরোপিয়ান গাইডলাইন্স আছে, আমরা সেইভাবেই সেই অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু করি। প্রথমে ব্যথার ওষুধ, তারপরে ডিজিজ মডিফাইং থেরাপি, তাতে যদি কন্ট্রোল না হয় তখন অনেক ভালো ভালো ইনজেকশনস বেরিয়ে গেছে, সেইগুলো নিলে কিন্তু পেশেন্টরা অলমোস্ট ব্যাক টু নর্মাল। যখন 10-15 বছর আগে এমন কনসেপ্ট রিউমাটয়েড হয়ে গেল মানে লাইফ শেষ হয়ে গেল, সে কাজ করতে পারছে না, বাড়িতে বসে আছে। কিন্তু এখন যা ওষুধ পেয়ে গেছি আমরা, এই অ্যান্টি টিএনএফ থেরাপিস বা রিটুক্সিম্যাব মানে বিটা সেল ব্লকার্স, এসব থেরাপিগুলো, এগুলো পেশেন্ট কিন্তু একদম ব্যাক টু দেয়ার নর্মাল সেল, তারা নর্মাল কাজ করছে। এমনকি অনেক প্রিমিয়ার লিগ প্লেয়ার্স, প্রফেশনাল ক্রিকেটার্স, তাদেরও এই একই অসুখ, তারাও কিন্তু এই ওষুধ খাচ্ছে, তারা একদম নর্মাল লাইফ লিড করছে। মানে যখন প্লেয়ার্সরা বলছি, তাতে কোনো মুভমেন্ট রেস্ট্রিকশনস বা লিমিটেশনস অফ ওয়ার্ক থাকে না। কিন্তু আর্লি ট্রিটমেন্টটা দরকার, যেখানে তার প্রগনোসিস ভালোই যায়। তা এই গ্রুপটা হচ্ছে যে আমরা যেটা ডিসকাস করলাম যে দিস আর ফর আর্লি rheumatoid arthritis or early osteoarthritis. এবার if somebody progresses to the next stage, যাদের moderate, যে এই শুধু তাদের ট্যাবলেট দিয়ে এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে তাদের কন্ট্রোল করা যাচ্ছে, নেক্সট স্টেপটায় আমরা কোথায় যাচ্ছি? আমরা নেক্সট স্টেপটা আমরা কোন দিকে যাচ্ছি? না, আমি প্রথমটা বলছি, রিউমাটয়েডটাই বলছি, অস্টিওআর্থ্রাইটিস জয়দীপ দা বলতে পারবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আর্লি স্টেজ, মানে যখন পেশেন্টের সিমটমস আছে, তখন অলরেডি ডিফর্মিটি ডেভেলপ করেনি। কিন্তু মডারেট স্টেজ মানে তখন অলরেডি পেশেন্টের বেশ কয়েক বছর রিউমাটয়েডটা আছে, ওষুধ খেয়েছেন বা অনেকে ডিলেইং ট্রিটমেন্ট হয়েছে, তখন পেশেন্টের ডিফর্মিটি শুরু হয়ে গেছে। তখন আমাদের টার্গেট হয় রেমিশন বা লো ভলিউম অফ ডিজিজ। তার মানে আমাদের ওষুধ শুরু করে ডিজিজটাকে কন্ট্রোলে আনতে হবে, মানে যেমন রেডনেসটা, সোয়েলিংটা, সেটা ওষুধে কন্ট্রোল থাকতে হবে, পেইনটা কম রাখতে হবে, ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে যে ব্লাডের যে ইনফ্লামেটরি মার্কার সেইগুলো কম, রেগুলার এক্সারসাইজ করতে হবে তার জন্য, কারণ যেই পেইন থাকে, মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, তখন মানুষের মাসল উইকনেস হয়। এবার ওই রেগুলার এক্সারসাইজ করলে সেই মাসল উইক যেটা হয়েছে সেই মাসলটাকে স্ট্রং করার জন্য। আর ওষুধটা আপনাকে কন্টিনিউয়াস খেয়ে যেতে হবে, কারণ এগুলো হচ্ছে নন কিউরেবল ডিজিজ, এটা কিন্তু ট্রিটেবল ডিজিজ। ট্রিটমেন্ট করলে আপনি যে লেভেলেই আপনার ট্রিটমেন্ট শুরু করি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্টের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়, আর পেশেন্ট নর্মাল লাইফ লিড করার মানে চান্স থেকেই যায় আর কি। এইখানে একটু ডিফারেন্স আছে উইথ অস্টিওআর্থ্রাইটিস। আমরা যেটা করি ইন অস্টিওআর্থ্রাইটিস, যে এই শুরুর দিকে স্টেজটা যেরকম বললাম যে এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ওষুধপত্র দিয়ে কন্ট্রোল করা, একটা স্টেজ আসবে বিকজ এই কার্টিলেজ ক্ষয়ে যাওয়াটা এটা প্রোগ্রেসিভ এবং যত বয়স বাড়বে এই প্রবলেমগুলো আরো বাড়তে থাকে। আমরা যেটা করি যে একটা যখন দেখছি যে ওষুধে কন্ট্রোল হচ্ছে না, তখন কিছু সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড জয়েন্ট ফ্লুইড মতন পাওয়া যায়, এই ইনজেকশনগুলো আমরা জয়েন্টে দিতে পারি। সেগুলো রাইট স্টেজ পিক করতে হয়, যে ড্যামেজ যেন পুরোপুরি না হয়ে গিয়ে থাকে কার্টিলেজের। এগুলো দিলে তখন পেশেন্টরা আবার 1-1.5 বছর কিন্তু কমফোর্টেবল থাকবে। ব্যথা ওষুধ খেয়েই যেতে হবে, সঙ্গে ইনজেকশনটা দিলে আবার এদেরকে কন্ট্রোল করা যায়। আর প্লাস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের মানে এক্সারসাইজ অ্যান্ড ওষুধপত্র আর ইয়েতে, এবং যাদের খুব বেশি প্রোগ্রেস করেন ডিফর্মিটি, তারা কিন্তু এগুলো দিয়ে ডিজিজ প্রসেসটা বা ওয়্যার অ্যান্ড টিয়ারটাকে অনেকটা স্লো করে দেয়। সুতরাং আপনি কিছু না করলে হয়তো 5 বছর পরে আপনার অপারেশনের দিকে পৌঁছে গেলেন, আর কিছু করলে হয়তো অপারেশনটা আপনার আলটিমেটলি লাগলো, কিন্তু আপনি অ্যাটলিস্ট 8-10 বছর টাইম হাতে পেয়ে গেলেন। এরপরে রিউমাটয়েডের যেটা আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে ডিফর্মিটি। হাতে, পায়ে, হাঁটুতে সব জায়গায় প্রচন্ড ডিফর্মিটি হয়। সেগুলো প্রিভেন্ট করার জন্য কি করা যায়? না, বেসিক্যালি আমি যেটা বললাম, ওই আর্লি ট্রিটমেন্টটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে অনেক ক্ষেত্রে আর্লি ট্রিটমেন্ট করা সম্ভব হয় না, সে হয়তো সে গ্রামে থাকছেন, সেখানে তার ট্রিটমেন্ট মানে অ্যাক্সেস করতে পারছেন না। এবার যখন ডিফর্মিটি হয়ে যায়, সাপোজ স্যার যখন
বেসিক্যালি আমরা ইয়াং পেশেন্টদের দেখি যখন অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকছে জয়েন্টের মধ্যে, তখন জয়েন্টটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। বেসিক্যালি নি জয়েন্ট, যেগুলো লার্জ বিগার ওয়েট বেয়ারিং জয়েন্টস যেগুলো, তখন তাদের অপারেশনের দিকে যেতে হবে। কিন্তু আমাদের টার্গেট থাকবে রিউমাটয়েডে, যদি ইনফ্লামেশন বা বাতটা কন্ট্রোল না হয়, তখন কিন্তু অপারেশন করেও কিন্তু সেটা ফেলিয়ার হবে। এখানে অপারেশন করার আগেও রিউমাটয়েডটা কিন্তু অপটিমালি কন্ট্রোল করাটা খুব বেশি দরকার। সেটা সেটা ওষুধ দিয়ে হোক, মানে অ্যান্টি টিএনএফ ইনজেকশন বা যেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়, সেগুলো দিয়ে অপটিমাম কন্ট্রোল করে তারপরে সার্জারিতে প্ল্যান করা বেটার। আর এই সার্জারি গুলো মানে কোন কোন গ্রুপ অফ পেশেন্টসদের তুমি রেকমেন্ড করবে সার্জারি, হ্যাঁ। তাদের জন্য সার্জারিটা ইজ মানে ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, কারণ বেসিক্যালি যখন জয়েন্টটা সিগনিফিকেন্টলি, মেনলি আমি ইয়াং পেশেন্টদের বলছি, রিউমাটয়েড পেশেন্ট, অস্ট্রিওদের পেশেন্টরা একটু মানে আলাদা হবে। ইয়াং পেশেন্টদের যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা তখনই তাদের অপারেশন রেকমেন্ড করি যখন তাদের সিগনিফিকেন্ট লাইফ মানে প্রবলেম হচ্ছে। মানে হয়তো সে হাঁটতে পারছে না, তা অফিসে যেতে পারছে না, বা হয়তো রাত্রিবেলা ঘুমোতে পারছে না, স্পাইনাল প্রবলেম হোক, হাঁটু প্রবলেমটাই মেইনলি, হাঁটু, হিপ, শোল্ডার, এটাই মেইনলি আমরা রেফার করে থাকি। কারণ অ্যাঙ্কেল সার্জারি, এলবো সার্জারিতে রিস্ক অনেক বেশি, কমপ্লিকেশন অনেক বেশি হয়। মানে মেইন হচ্ছে সিমটমস। অনেকের আমরা দেখি যে সিগনিফিকেন্ট ড্যামেজ কিন্তু পেশেন্ট ভালো আছে, অতটা প্রবলেম হয় না। তবে কোয়ালিটি অফ লাইফ যখন এফেক্টেড হচ্ছে, নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে অসুবিধা হচ্ছে, অফিসের কাজ করতে পারছেন না, নর্মাল যে কাজ যেটা মানে মানে ডেইলি লিভিং যেটা, সেটা এফেক্টেড হচ্ছে, তখনই কিন্তু রাইট টাইম ফর সার্জারি। আরেকটা জিনিস, এই সার্জারি যারা আর কি একদম জয়েন্ট রিপ্লেসমেন্টের স্টেজে পৌঁছে যায়নি, তাদের জন্য একটা সার্জারি আমরা অনেক সময় করি, যে পার্টিকুলারলি যাদের রিউমাটয়েড পেশেন্টদের, যাদের এলবো বা নি জয়েন্টে খুব বারবার ইফিউশন হচ্ছে, মানে জয়েন্ট ফুলে যাচ্ছে, বা জয়েন্ট গুলো বিকজ অফ ওই লাইনিংটা মোটা হয়ে যায়, যে ওই, এবং ডিজিজ প্রসেসটা হচ্ছে স্টার্টস ফ্রম দ্যাট জয়েন্ট লাইনিং, সাইনোভিয়াল ইয়েটা, তার জন্য তখন একটা মাইক্রো সার্জারি আমরা করতে পারি। করে আমরা কি করি, ওই জয়েন্টের লাইনিংটাকে বের করে দিই, সাইনোভেক্টমি বলি আমরা। তাতে কিছুটা কিন্তু ডিজিজ লোড কমে, হ্যাঁ, এবং পেশেন্টরা দে ডু বেটার। যে যাদের হয়তো বোন ড্যামেজটা অত বেশি নেই যে তাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে, তাদেরকে ওই জয়েন্ট লাইনিংটা সাইনোভেক্টমিটা করলে তাদের আবার মানে সিমটম রিলিফ অনেকদিন থাকে, এবং ইনফ্লামেশনটা কমে, কিন্তু সঙ্গে ওষুধপত্র বা ইনজেকশন বা ওগুলোর সঙ্গে প্যারালালি চলতে হবে। অস্টিওআর্থ্রাইটিসের ইনজেকশনের স্টেজের পরে যদি আমরা দেখি যে বোন ড্যামেজ সিগনিফিক্যান্ট হয়েছে, এবং তার সঙ্গে পেশেন্টের যেটা কমপ্লেন সেটা হচ্ছে থাকে যে পা গুলো বেঁকে যাচ্ছে, এবং সেটা আইডেন্টিফাই করার রাস্তা হচ্ছে যে দেখবেন পেশেন্টের হাঁটাটা চেঞ্জ হয়ে যায়, তারা একটা দুলে দুলে হাঁটতে শুরু করে, কারণ পা গুলো দয়ের মতন হয়ে যায়, বেঁকে যাচ্ছে। সেই স্টেজে পৌঁছে গেছে মানে তার কিন্তু অপারেশন করা দরকার, জয়েন্ট রিপ্লেসমেন্ট করা দরকার। এবং এই অস্টিওআর্থ্রাইটিসে বা রিউমাটয়েডে যদি দেখা যায় যে সিগনিফিকেন্ট ড্যামেজ হয়েছে এবং পেশেন্টের সিমটম ওয়াইজ তারা প্রোগ্রেস করে গেছে টু দ্যাট স্টেজ, আমরা তাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্ট রেকমেন্ড করি। রিউমাটয়েডে আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট হাঁটুর বা এলবো বা, এখন আমাদের মানে আমরা যেভাবে এগিয়েছি তাতে হিপ, হাঁটু, অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো, রিস্ট সবই রিপ্লেস করা যায়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যেমন ওয়েট বেয়ারিং জয়েন্ট গুলো, মানে হিপ, হাঁটু বা অ্যাঙ্কেল, এইগুলোর সিমটম গুলো অনেক বেশি হয়। রিউমাটয়েডে আবার আপার লিম জয়েন্ট গুলো বেশি এফেক্টেড হয়, শোল্ডার, এলবো বা রিস্ট জয়েন্ট, এবং সেইগুলোতেও আমরা তখন দরকার মতো এনাফ ড্যামেজ হলে আমরা রিপ্লেসমেন্ট রেকমেন্ড করি। এখানে একটা এজটা একটা বিশাল বড় ফ্যাক্টর। যেমন অস্টিওআর্থ্রাইটিস একটু বয়স্ক পেশেন্টদের হচ্ছে, মানে 60 প্লাস বা 65 প্লাস, তখন তারা মানে অলরেডি প্রিপেয়ার থাকেন যে হ্যাঁ, হয়তো অনেকেই সেটা জানেনও যে হয়তো একটা সময়তে যখন জয়েন্ট আর কাজ করছে না, এখন সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তখন হয়তো সার্জারিটাই নেক্সট অপশন। কিন্তু ইয়াং পেশেন্টদের প্রবলেম হয় ওই ওই যে অপারেশন জয়েন্ট রিপেয়ার, ওটাকে অ্যাকসেপ্ট করা একটা বিশাল বড় প্রবলেম হয়। হয়তো 30 বছরে সে কখনই চাইবে না যে তার একটা জয়েন্টের রিপ্লেসমেন্ট হোক, কিন্তু প্রপার কাউন্সিলিং, যখন তার জয়েন্টটা সিগনিফিকেন্টলি ড্যামেজ, তখন জয়েন্ট রিপ্লেস করেই তার একমাত্র ইমপ্রুভমেন্ট হবে। ওষুধে খুব যে একটা কিছু কাজ করা যাবে তা নয়।
তো এই পেশেন্ট এডুকেশনটাও ইম্পর্টেন্ট, খালি পেশেন্ট নয়, বাড়ির লোকেদের প্রেশারটাও একটা বিশাল বড় ফ্যাক্টর থাকে, স্পেশালি মেয়েদের। তো এই একটা মানে পেশেন্ট ফোকাস গ্রুপ টাইপের আমরা ডেভেলপ করার আমাদের প্ল্যান আছেই এরপরে আস্তে আস্তে। এই সবগুলো করলে পেশেন্টদের অনেকটাই সুবিধা হবে। মানে যদি সার্জারি লাগেও, একটা তো অসুখ কন্ট্রোল করতে হবে চিকিৎসা দিয়েও। আর আমি একটা জিনিস যেটা আগে বলিনি, এই সময় বলে নিতে চাই, না হলে অনেকটা মিসকমিউনিকেশন হবে। রিউমাটয়েড কিন্তু অটোইমিউন ডিজিজ, এটাতে খালি জয়েন্ট কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না। হয়তো আমরা বাইরে থেকে জয়েন্টটা দেখছি, কিন্তু রিউমাটয়েড অটোইমিউন মানে বডির যে কোনো টিস্যু কিন্তু অ্যাফেক্ট। এটা চোখ হতে পারে, হার্ট হতে পারে, লাংস হতে পারে, কিডনি ইউজুয়ালি হয় না, নার্ভস হতে পারে। তো যে কারণে ওই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, আর প্রপার মনিটরিংটাও দরকার। আর, আরেকটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিসে ধরুন যেটা কমনলি আমাদের সমস্যা দাঁড়ায়, একটা আমি একটু সার্জিক্যাল সাইডটা বলে নিই, যে নি প্রবলেমটা বেশি হয়, নি অস্টিওআর্থ্রাইটিসের ইনসিডেন্স আমাদের এখানে অনেক বেশি। তার জন্য আমরা যে জয়েন্ট গুলো খুব প্রোগ্রেস করে গেছে এবং পেশেন্টেরও কষ্ট হচ্ছে, তাদের জন্য আমরা নি রিপ্লেসমেন্ট রেকমেন্ড করি। নি রিপ্লেসমেন্ট মানে কিন্তু এই নয় যে এই হাঁটুটা কেটে আমরা সরিয়ে দিলাম আর একটা নতুন হাঁটু বসালাম, তা নয়। এই যে হয়ে যাচ্ছে জয়েন্টের এন্ড গুলো, তাতে কি হয়, জয়েন্ট এন্ড গুলো এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। আমরা অপারেশনে জয়েন্ট খুলে এই হাড়ের এন্ড গুলোকে একটা পার্টিকুলার শেপে কেটে একটা ক্যাপ মতন পরিয়ে দেওয়া হয়, এবং মাঝখানে দুদিকে, একদিকে স্টেনলেস স্টিল, একদিকে টাইটেনিয়াম, মাঝখানে একটা প্লাস্টিকের ইনসার্ট থাকে, যেটাকে আমরা যেটা পলিইথিলিন, আমাদের ভ্যারাইটি অফ প্লাস্টিক, সেই জিনিসটা দিয়ে আমরা নি রিপ্লেসমেন্ট করি। করলে অ্যাডভান্টেজ হচ্ছে যে পাগুলো যেগুলো বেঁকে যাচ্ছিল সেগুলো একদম সোজা হয়ে যায়, নর্মাল হাঁটুর মতো। হাত সোজাটা অনেক সহজ হয়ে যায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যথাটা একদম চলে যায়। আর এই তিনটে জিনিস হলেই পেশেন্টের পক্ষে বসা, দাঁড়ানো, হাঁটা চলা, সিঁড়ি ওঠানামা, বা ওদের একটা বড় কমপ্লেন থাকে যে উঁচু নিচু জায়গায় হাঁটতে, রাস্তায় হাঁটতে একটা ব্যালেন্সের ইস্যু হয় এবং কন্ট্রোলটা চলে যায়। অপারেশনের পরে এগুলো সব চলে আসে এবং উইদিন 5 to 7 days তারা ইন্ডিপেন্ডেন্টলি হাঁটাচলা করতে পারে। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে বাড়িতে গিয়ে যেন 1 মাস ভালো করে ফিজিওথেরাপি করে এবং বাড়িতে থাকে। 1 মাস পর থেকে ওরা বাইরে হাঁটা, বেরোনো, সিঁড়ি ওঠানো সব করা অ্যালাউড। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেখানে আমরা নি রিপ্লেসমেন্ট করি, ওনাদের ইনফ্যাক্ট স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স অনেক বেশি, বিকজ ওনাদের কষ্টটা এত বেশি থাকে যে এই অপারেশনের পরের যেটুকু ব্যথা হয় বা যেটুকু ফিজিওথেরাপি করতে গিয়ে কষ্ট হয় বা যাই হোক, এইগুলো বিরাট ডিফারেন্স হয়। সেজন্য রিউমাটয়েড পেশেন্টরা অলওয়েজ ভীষণ হ্যাপি আর কি জয়েন্ট রিপ্লেসমেন্টের পর। কিন্তু এই নয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের অপারেশনের পরে ওষুধপত্র বন্ধ করে দেওয়া যাবে। ওষুধটা কন্ট্রোল চলতেই হবে, কন্ট্রোল থাকবেই। ওষুধটা চলতেই হবে। আচ্ছা, আরেকটা বলতে, এই এই কোভিড সিচুয়েশনের এই অপারেশন কি কোনো রেস্ট্রিকশন আছে? না, একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে কটা পেপার আছে বা এভিডেন্স আছে এখন পর্যন্ত, কারণ নতুন ডিজিজ তো সেই জন্য আমরা সব ডিটেলস জানি না, কিন্তু কোভিড পজিটিভ পেশেন্টদের ক্ষেত্রে অপারেশন করলে কমপ্লিকেশন বা প্রবলেমের ইনসিডেন্স অনেক বেশি। আমরা যার জন্য যেটা করছি যে এখানে হসপিটালে, আমাদের এই জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটালে, আমাদের একটা ফ্লোরে শুধু সিঙ্গেল রুম আছে। আমরা যে পেশেন্টই ভর্তি হোক, সেটা তার সে ফ্র্যাকচার নিয়ে আসুক বা তার জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য ভর্তি হোক, আমরা তাদের সবাইকে সিঙ্গেল রুমে রাখছি, এবং সেখানে একটা ডিফারেন্ট টিম অফ নার্সেস, হাউসকিপিং, ডাক্তার তারা দেখছে এবং ওনাদের কোভিড টেস্টের জন্য পাঠাচ্ছে। কোভিড টেস্টটা যেই নেগেটিভ এলো, তখন তাদের আমরা একটা অন্য ওয়ার্ডে শিফট করে নিচ্ছি, যেটা কোভিড ফ্রি পুরো, এবং ওইখান থেকে ওনারা ওটিতে যাওয়া বা অন্য ট্রিটমেন্ট বা এই যে বায়োলজিক ইনজেকশন, ইন্ট্রাভেনাস ইনজেকশন গুলো নিচ্ছেন সব অন্য ওয়ার্ডে নিয়ে। সুতরাং এই হসপিটালটা রিলেটিভলি এখন কোভিড ফ্রি। কোভিড যদি কারোর নেগেটিভ হয়, তাহলে তার কমপ্লিকেশনের রেট বা চান্সেস অফ প্রবলেমস একদমই নয়, নর্মালের চেয়ে কোনো ডিফারেন্স নেই। নর্মাল সিচুয়েশনে যেটুকু অসুবিধে প্রবলেম থাকে, কোভিড নেগেটিভ হলে সেইটুকুই। এখানে তো কোভিড পেশেন্ট এমনি ইলেকটিভলি ভর্তি হচ্ছে না। না, এখানে আমাদের ওটা আমরা ইয়ে করি না। যারা ধরো যে ফ্র্যাকচার নিয়ে কেউ এলো, তাকে তো আর ফ্র্যাকচার নিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না, তাদের জন্য ওই আইসোলেশন ওয়ার্ডে আমরা রেখে দিই। সেখানে ব্যারিয়ার নার্সিং হয় এবং তারা আলাদা থাকে। কোভিড রেজাল্ট নেগেটিভ হলে তবেই তাদের অন্য ওয়ার্ডে আমরা নিয়ে যাই।
আর স্যানিটাইজ করা সেগুলো তো খুব রেগুলারলি মেনটেন সব করা হ্যাঁ হচ্ছে। রেগুলার, যদি আমাদের মানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার করে আমরা পুরো হসপিটাল স্যানিটাইজ করছি, এবং যদি কোনো সাসপেক্ট পেশেন্ট বা ইয়ে থাকলো তাহলে সেই রুম ঘর আমরা তো করতেই হচ্ছে আমাদের। হুম। আর এই বায়োলজিক গুলো বা এই যে ইমিউনো সাপ্রেসেন্ট ইনজেকশন গুলো, যে ইনজেকশন গুলো রিউমাটয়েডের জন্য দিচ্ছ, আমি বলছি তাদের কি কোভিড এর সঙ্গে কিছু কি সম্পর্ক, রিলেশন হ্যাঁ কিছু আমি আছে? সেটা বলছি, আমাদের এখন এই জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটালে রেস বলে একটা সেন্টার অফ এক্সেলেন্স, আমরা রিউমাটোলজি অ্যান্ড আর্থ্রাইটিস সেন্টার আমরা স্টার্ট করতে চলেছি আর কি। এবার তাতে অনেক বায়োলজিক্যাল ইনফিউশনস প্রচুর পেশেন্ট পাচ্ছেন। এবার যেটা গাইডলাইন যেটা বলছে, যার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তার ডিজিজটা অপটিমালি কন্ট্রোল করাটাই হচ্ছে টার্গেট। তার জন্য যে মানে কাউকে বায়োলজিক্যাল দেওয়া হবে না সেটা নয়। অনেকেই এই সিনারিওতে ভয় পাচ্ছেন যে করোনা সিজন যে সবাই ওষুধ বন্ধ করে দিচ্ছেন যে করোনা হয়ে যাবে বলে, কিন্তু তাতে যেটা হচ্ছে অনেকের রিউমাটয়েড বেড়ে যাচ্ছে। মানে যতগুলো ব্রিটিশ, ইউরোপিয়ান, ইউএস গাইডলাইন, তারা সবাই কিন্তু বলছে ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে যাওয়া এই সময়তে, কারণ অসুখটা কন্ট্রোল করলে পেশেন্টটা অনেক বেশি বেটার থাকবে। আর বেশ কিছু ওষুধ আমরা ইউজ করি, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন, এটা এসএলই পেশেন্ট, রিউমাটয়েড পেশেন্ট এরা কন্টিনিউয়াসলি এমনি খেয়ে যাচ্ছে। এদের কিন্তু করোনা ইনফেকশন হলেও খারাপ চান্সটা হয় না, যেখানে আমরা প্রেফারেবলি চেষ্টা করি যারা রিউমাটয়েড পেশেন্ট তাদের এই এইচসিকিউএস বেসড ড্রাগ দিয়ে রাখতে, এটা সব দিক থেকেই ভালো হয় পেশেন্টের। আর বায়োলজিক্যাল ইনফেকশনসে আসি, যেটা গাইডলাইন যদি কেউ পজিটিভ থাকে তাহলে তখন ডেফার করা। আর পেশেন্ট নেগেটিভ হওয়ার অ্যাটলিস্ট 2 সপ্তাহ পরেই আমরা ইনফিউশনগুলো দিতে পারি। যেখানে বায়োলজিক্যাল মানে করোনা পজিটিভ হলে যে বায়োলজিক্যাল ইনফিউশন নেওয়া যাবে না তা নয়, তারও সেট গাইডলাইন্স আছে, আর তার পিছনে প্রচুর রিসার্চও আছে, আমরা সেই রিসার্চ ফলো করেই ট্রিটমেন্টগুলো ডেলিভার করি। আচ্ছা পার্থ, একটা কোয়েশ্চেন এসছে, মানে তোমার এই যেটা বললে এটা রিলেটেড, আমি একটু কোয়েশ্চেনটা পড়ে শোনাচ্ছি, তুমি আনসারটা দাও। আমার পরিবারে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং পেশেন্ট আছেন। এক পিসি মারা গেছেন, প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলেন, কিন্তু আরেক পিসি 72 বছর, এখনো মোটামুটি সচল, নিয়মিত ওষুধ খান। এখন এই সময় ট্রিটমেন্ট ফলো হচ্ছে না, সেই নিয়ে চিন্তায় আছি, কষ্ট পাচ্ছেন খুব। এটা কি বংশগত? আর আমি এই লকডাউনে বেশ রোগা হয়ে গেছি ও আমার বাড়ির সবাই রোগাই। আমি বেশ ভারী হয়ে গেছিলাম, মাঝে মধ্যে ব্যথা বেদনা আছে। আমার বয়স 49। কি কি সাবধানতা অবলম্বন করবো বা পরীক্ষা তুমি হ্যাঁ, এইটার দুটো হ্যাঁ, অ্যাসপেক্ট বলো। একটা দুটো হচ্ছে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এটা হেরিডিটারি কিনা, এবং সেকেন্ডলি হচ্ছে এই যে পিসি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে, এর জন্য তো খারাপই হচ্ছে আমাদের। হ্যাঁ, প্রথমটা আসছে মানে ফ্যামিলিতে রিউমাটয়েড আর্থ্রাইটিস রান করে, তবে এই নয় যে যদি বাড়িতে বাবা মার রিউমাটয়েড আছে ছেলে মেয়ের রিউমাটয়েড হবেই, হতে বাধ্য, সেটা নয়। তবে হ্যাঁ মানে 3 to 4 টাইমস হায়ার রিস্ক থাকে, মানে নর্মাল পেশেন্ট মানে নর্মাল পপুলেশনের থেকে যদি বাড়িতে ফ্যামিলিতে কারো রিউমাটয়েড থাকে তাহলে রিউমাটয়েড হওয়ার চান্সটা বেশি থাকে। এবার আসছি ট্রিটমেন্টে, এটা আমরা খুব কমনলি দেখছি এই করোনার জন্য পেশেন্টরা ভয় পেয়ে একটা কারণে ওই ভয়ে ওষুধ খাচ্ছেন না, ভাবছেন যে ওষুধ খেলে আমার ইনফেকশন রিস্ক বাড়বে, আর একটা হচ্ছে ওষুধ পাচ্ছেন না। দুটোই ফ্যাক্টর। যদি ওষুধ না খান ভয় পেয়ে, তার উত্তরটা হচ্ছে এই ভয়টা একদম পাবেন না, কারণ আমরা যে ওষুধ নেই ওষুধ দিচ্ছি তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রিভেন্টও করছি ভ্যাকসিনস বা এই দিয়ে। হয়তো করোনার ইনফেকশন না, কিন্তু আপনি যেই ওষুধ খাচ্ছেন না, আপনার কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেড়ে যাচ্ছে, রিউমাটয়েড বেড়ে গেলেও কিন্তু ইনফেকশন রিস্কটা হাই থাকছে। আর এটা কিন্তু আপনার অটো ইমিউন ডিজিজ, যেই ইমিউনো মডুলেটর ওষুধে আমরা যখন ইমিউনো সাপ্রেশনও হচ্ছে, তুমি যদি ওষুধ নাও খান কিন্তু অ্যাক্টিভ রিউমাটয়েডটাও কিন্তু একটা ইমিউনো সাপ্রেসিভ স্টেট, যেখানে দুদিক থেকেই ক্ষতি হচ্ছে। আর যদি ডিফর্মিটিটা ড্যামেজটা বেড়ে যায়, এরপরে কিন্তু ওষুধ দিয়েও কন্ট্রোল করা যাবে না, যে কারণে ওষুধটা কখনোই বন্ধ করবেন না। আর যদি ওষুধ পেতে অসুবিধা হয়, আপনার যে রিউমাটোলজিস্ট বা ডাক্তার আছেন তাকে কন্ট্যাক্ট করবেন। অনেক কোম্পানি আছে যারা পেশেন্টদের ঠিকমতো সময় মতো ওষুধ বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে আসছে, যেখানে এইগুলো কিন্তু ডিসকাশনের বিষয়। এটা এটা খুব কমন আর কি, আপনি যে হ্যাঁ। প্রশ্নটা উনি করেছেন যে এই রিউমাটয়েডের ওষুধ বন্ধ করে দেওয়া, ট্রিটমেন্ট বন্ধ করে দিলে কি কি প্রবলেম হয়। এটা ফ্রম আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু এই ব্যথা, কষ্ট, ফুলে যাচ্ছে, হাঁটা চলা অসুবিধে, এবং পেশেন্টদের এই যে লাইফ লং ওষুধ খেতে হবে, পেশেন্টরা খুব বোর হয়ে যায়।
কিছুদিন পরে, হুম। এবং তারপরেই হচ্ছে ওষুধ বন্ধ করে দিল, বন্ধ করে দিচ্ছে। তারপরে গিয়ে একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলো, একটু হোমিওপ্যাথি করলো, একটু অমুক করলো, তারপরে যখন আরো বেড়ে গেল তখন আবার ফেরত আসছে। হুম। কিন্তু এতে এটা আপনার যে যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলছি এবং বাকিদেরও, রিউমাটয়েডের ওষুধ কখনো বন্ধ করতে নেই। আপনার যদি রিউমাটয়েডের ওষুধে আপনার সিমটম কন্ট্রোল না হচ্ছে, তাহলে ডোজ অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু ওষুধটা বন্ধ করে অন্য কিছুর দিকে যাবেন না। আমরা দেখেছি, এটা আমি শিওর পার্থরও এক্সপিরিয়েন্স, যে এই ট্রিটমেন্ট স্টার্ট করলে ডিফর্মিটি খুব বেড়ে যায়, রোগটার চেয়েও ডিফর্মিটি খুব বেড়ে যায়, এবং একবার ডিফর্মিটি হলে সেইটার কারেকশন কিন্তু আর ওষুধ বা এক্সারসাইজে হয় না। হ্যাঁ, আমি আর্টনেস বলছি, আমি কখনোই বলছি না যে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খারাপ, তবে ওই রিসার্চটা আমাদের সাথে শেয়ার নয়, যে কারণে আমি উইথ কনফিডেন্স বলতে পারবো না যে ওই ট্রিটমেন্টে খুব ভালো আছে। তবে অ্যালোপ্যাথিতে এত ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, সে ডিমার্স বলুন বা অ্যান্টি টিএনএফ থেরাপি বলুন বা রিটুক্সিম্যাব, এই ড্রাগগুলো ইউজ করলে কিন্তু পেশেন্টের লাইফ অলমোস্ট ব্যাক টু নর্মাল, যদি আর্লি স্টেজে ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়। সুতরাং যদি পরেও ট্রিটমেন্ট শুরু হয়, যাদের হয়তো ড্যামেজ হয়েছে, ডিফর্মিটি আছে, তাতেও কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয় ওষুধে। যদি এই যেটা যেটা জয়দীপ দাও বললো, ওষুধ বন্ধ করে দেন অনেকে, এইটা কিন্তু করলে মুশকিল হয়, ওষুধটা বেড়ে যাচ্ছে, মানে অসুখটা বেড়ে যাচ্ছে। দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে জয়েন্টস, একটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার, মানে যেটা জয়েন্ট ছাড়া। জয়েন্টটা হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ জয়েন্টটা ফুলছে, ব্যথা হচ্ছে, ডিফর্মিটি হলো, কিন্তু কিছু অর্গান আপনি চোখে দেখতে পারবেন, যেরকম লাংস হচ্ছে, চোখ হচ্ছে, হার্ট হচ্ছে, এর ড্যামেজও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেখানে ওষুধটা বন্ধ করলে মুশকিলে পড়ার চান্সটা অনেকটাই বেশি। আমাদের আরেকটা কোয়েশ্চেন এসছে যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের সার্জিক্যাল রিস্ক কি কি না, অপারেশন করার? অপারেশন যদি দরকার হয় করতে হবে, পেশেন্টকে আগে স্টেবিলাইজ করতে হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ঠিকমতো কন্ট্রোল করলে বেটার, কারণ যে কোনো স্ট্রেস, মানে সেটা সাইকোলজিক্যাল স্ট্রেস হতে পারে, ইনফেকশন হতে পারে, সার্জিক্যাল ট্রমা রিউমাটয়েডকে মানে বাড়িয়ে দিতে পারে। যেখানে অপটিমালি রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কন্ট্রোল করলে কিন্তু আলাদা করে রিস্ক খুব একটা নেই। তবে হ্যাঁ, যে কোনো মানে সার্জারি পরে ইনফেকশন রিস্ক একটা থাকে। তবে রিউমাটয়েড পেশেন্টদের যেহেতু তারা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খাচ্ছেন, হয়তো স্টেরয়েড খাচ্ছেন বা ডিমার্স, তাদের ইনফেকশন রিস্ক একটু বেশি। কিন্তু বেশ কিছু স্টাডি দেখা গেছে, আগে আগে যেটা করা হতো মেথোট্রেক্সেট বা ওষুধ বন্ধ করে দেওয়া হতো সার্জারির আগে, কিন্তু দেখা গেছে যাদের ওষুধ বন্ধ করা হয় তাদের কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, আর্থ্রাইটিস রিলেটেড কমপ্লিকেশনস অনেক বেশি হয়, যেখানে আজকাল আমরা ওষুধ বন্ধও করি না, আর আলাদা করে খুব একটা যে রিস্ক সেটা বলতে পারবো না। আরেকটা ইস্যু এখানে আমি জাস্ট মানে অ্যাড করছি, সেটা হচ্ছে যে রিউমাটয়েড পেশেন্টদের, রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে, তাদের যেহেতু তাদের এই ওষুধগুলো, ইমিউনোসাপ্রেশন গুলো প্লাস স্টেরয়েডস যাদের নিতে হয়, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব বেশি হয়। হুম। অস্টিওপোরোসিস হচ্ছে ন্যাচারাল বোন উইকনেস। হুম। এখন সেটা বয়সের সঙ্গে সবার হবে, হুম। কিন্তু সেটা অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টদেরও হয়, যে খুব বয়স্ক পেশেন্টদের এই যে হোঁচট খেলে একটু পড়ে গিয়ে একটা হাতের রিস্ট ভেঙে গেল, বা হিপ জয়েন্ট ভেঙে গেল, বা একটা স্পাইনে ফ্র্যাকচার হলো কিছু, এইগুলো হয় বোন উইকনেসের জন্য। হুম। এটাও কিন্তু ন্যাচারাল ভ্যারিয়েন্টাল, এটা কোনো ডিজিজ নয়, রোগ নয়। রিউমাটয়েডদের ক্ষেত্রে যেহেতু এই স্টেরয়েড ইউজ করা হয় বা ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধগুলো হয়, ওগুলোর একটা সাইড এফেক্ট হচ্ছে অস্টিওপোরোসিস। এবং এই অস্টিওপোরোটিক পেশেন্টদের যদি খুব বেড়ে যায়, তাদের ক্ষেত্রে আবার অপারেশন করাটা একটু ডিফিকাল্ট হয়। তো সেই জন্য একটা সাজেশন, যে রিউমাটয়েড আর্থ্রাইটিক পেশেন্টদের যদি আপনার জয়েন্ট বা কোনো সার্জিক্যাল কিছু দরকার হচ্ছে, তাহলে বেশি দিন কিন্তু ফেলে রাখবেন না, কারণ বেশি দিন ফেলে রাখলে পরে গিয়ে আপনি যখন অপারেশন করলেন সেটার রিকভারি হয়তো তত ভালো হয় না। সুতরাং ওয়ান্স ইউ রিচ দ্যাট স্টেজ যে এবার অপারেশন করা দরকার, তখন কিন্তু করে নেওয়াটা বেটার। না, আমি একটা জিনিস আমাদের দেশে দেখি খুব কমনলি, দুটো জিনিস খুব কমনলি মিস রিউমাটয়েড পেশেন্টদের। হয়তো ডাক্তার দেখাচ্ছেন, স্পেশালিস্ট দেখাচ্ছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের দুটো তিনটে চারটে ওষুধ খাচ্ছেন, রিউমাটয়েডটা ভালো কন্ট্রোল, কিন্তু যে দুটো জিনিস খুব কমনলি মিস হয়, একটা হচ্ছে অস্টিওপোরোসিস স্ক্রিনিং, অস্টিওপোরোসিস ট্রিটমেন্টটা,
যেটা আর্লি, একই জিনিস আর্লি ডিটেক্ট করলে ক্যালসিয়াম ভিটামিন ডি দিলে হয়তো কিছুটা ইমপ্রুভ করবেন। ডেক্সা স্ক্যান করে দেখে নিতে হবে আপনার অস্টিওপোরোসিস কোন স্টেজে আছে, সেই ওয়াইজ হয়তো আরো কিছু বিসফসফোনেট বলা হয়, যেমন মানে আমরা অস্টিওফস বলি, জেমফস বলি, সেইগুলো দিতে হবে। আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন। এটাও খুব কমনলি যেসব পেশেন্ট রিউমাটয়েড পেশেন্ট তারা অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ, মানে তাদের ইনফেকশন রিস্কটা অনেক বেশি নর্মাল পেশেন্টদের থেকে, তাদের এই পুজোর আগে আগে মানে উইন্টারের আগে ভ্যাকসিনেশন গুলো নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এটা কিন্তু খুব, এই দুটো জিনিস কিন্তু খুব কমনলি মানে রুমাটয়েড ভালোভাবে কন্ট্রোল থাকলেও বা অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হলেও এই জিনিসগুলো কিন্তু অনেক সময়তে একটু মানে মিস হয়ে যায়। আরেকটা রিলেটেড প্রশ্ন এসছে পার্থ, আমি বলছি তোমাকে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের লাংস এফেক্টেড হয়েছে, ওষুধ খাচ্ছেন কিন্তু চেক আপ হচ্ছে না, মাঝে মাঝে ওষুধ পাচ্ছেন না, গৃহবন্দী বয়স্ক মানুষ খুব চাপে আছে, আর আমার আমার রোগা হওয়ার কারণ কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো লিঙ্ক আছে? আর হ্যাঁ, এই দুটি শরীরে দানা বাঁধার কি কোনো বয়স আছে? না এখানেও দুটো দুটো কম্পোনেন্ট আমি আসছি। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের আপ টু 10 to 15% পেশেন্টদের লাং এফেক্টেড করে, লাংটা আস্তে আস্তে শুকিয়ে যায়, এটাও কিন্তু অটোইমিউন লাং ডিজিজ। তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। এবার দেখতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু ওষুধে দেখা গেছে যে লাংয়ের প্রবলেম হতে পারে। তবে অনেক আগে যেরকম বলা হতো যে মেথোট্রেক্সেট খেলে লাংয়ের প্রবলেম হতে পারে, এখন বলছে যে না, খুব একটা দেখা যায় না। কিন্তু বেটার টু অ্যাভয়েড ওই ফলিট্রাক্স জাতীয় ওষুধ যেটাতে লাং প্রবলেম হতে পারে, তখন অন্য টাইপের আরো অনেক কিছু ওষুধ যেটা রিউমাটয়েডকে অ্যাডিকুয়েটলি কন্ট্রোল করতে পারবে সেইগুলোকে করতে হবে। আর মনিটরিং, যখন যার আইএলডি মানে এই লাং ডিজিজ এফেক্টেড হয়েছে, তাকে কিন্তু সিরিয়ালি হার্টের লাং ফাংশন টেস্ট বা ইকো, এই টেস্টগুলো করতে হবে। কারণ যদি লাংটা বেড়ে যায় তার জন্য কিন্তু তখনও বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিলে কিন্তু লাংয়ের ডিজিজটাকে আমরা মানে কিছুটা মানে প্রোগ্রেসটাকে আটকাতে পারি। আর ওনার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে উনার হবে কিনা, সেটা বলা না দেখে বলাটা মুশকিল। তবে আপনার যদি সিমটমস থাকে, মনে করুন জয়েন্ট ফুলে যাচ্ছে, স্টিফনেস হচ্ছে, সোয়েলিং হচ্ছে, কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, সকালবেলা হাত ফাত মুঠো করতে পারছেন না, তার মানে এগুলো হচ্ছে রিউমাটয়েড সিমটমস। ওয়েট লসটা রিউমাটয়েডে হতে পারে কিন্তু ওটা প্রাইমারি সিমটমস নয়। যে কারণে আপনার যখন অলরেডি ফ্যামিলি হিস্ট্রি অফ রিউমাটয়েড আছে আর আপনার একটা কনসার্ন আছে আপনার রিউমাটয়েড, আপনার কিন্তু ইমিডিয়েটলি একজন স্পেশালিস্টকে দেখে এই ইনভেস্টিগেশন গুলো করিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম আছে কি নেই এটা দেখাটা বেশি জরুরি। এখানে আমি জাস্ট অ্যাড করবো যে আপনি এই যে প্রশ্নগুলো করলেন, আপনি বারবার একটা জিনিসই আমি স্ট্রেস দিতে চাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নেগলেক্ট করবেন না, কারণ ওষুধপত্র এবং অন্যান্য যা ট্রিটমেন্ট আছে তাতে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এখন হ্যাঁ, খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়, কিউরেবল নয় কিন্তু অলমোস্ট কন্ট্রোল, নর্মাল কন্ট্রোল করা যায়। আপনি এই আমাদের হসপিটাল এখানে আলাদা করে একদম রিউমাটোলজির জন্য আলাদা সেন্টার আছে, এবং এই এই হসপিটালে আসা যাওয়া নিয়ে আপনি ভয় পাবেন না, বিকজ এখানে আমরা চেষ্টা করছি যতভাবে আর কি করোনা ফ্রি রাখা যায়, কিন্তু যেভাবে রোগটা এগোচ্ছে তো ওইভাবে বলা যায় না, কিন্তু আমরা চেষ্টা করি যে যাতে এখানে এসে আপনার ইনফেকশন না হয়। আমার সাজেশন হবে আপনি যোগাযোগ করে দেখিয়ে নিন কাউকে, ট্রিটমেন্টটা আপনি ফেলে রাখবেন না। পার্থ, আমি আরেকটা জিনিস বলতে চাই আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমাদের দেশে রিউমাটয়েড আর্থ্রাইটিসে তো এই যে যেগুলো খুব কমনলি আমরা প্রচুর দেখি যে আঙুলগুলো বেঁকে যাচ্ছে, রিস্ট জয়েন্ট গুলো ডিফর্ম হয়ে যাচ্ছে, বা পায়ের আঙুলগুলো খুব বেঁকে যাচ্ছে। এখন ওগুলো ডিফর্মিটিটা খুব বেশি হয়, ওগুলোতে পেন কম হয়, তার জন্য লোকজন খুব একটা ইন্টারেস্টেড নয় যে ওগুলোকে কিভাবে ঠিক করা যায়। এখন এইগুলো কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট নয়, এগুলো সফট টিস্যু সার্জারি, যে কিছু টেন্ডন সরিয়ে, কিছু মানে কন্ট্রাকচার ছাড়িয়ে, কিছু ইয়ে করে এগুলো কিন্তু ডিফর্মিটি গুলো কারেকশন হয়। আর ডিফর্মিটি গুলো কারেকশন হলেই ফাংশনালি পেশেন্টের ভালো রাখা যায়। আপনি হয়তো আঙুলগুলো এমন বেঁকে গেছে আপনি একটা জলের গ্লাসও ধরতে পারছেন না, বা একটা চামচও ধরতে পারছেন না যে খাবেন, সেইগুলোর কিন্তু কিছু এই সার্জিক্যাল প্রসিডিওর আছে, সেগুলো করলে আপনি আবার ফাংশনালি বেটার থাকতে পারেন। আর পার্থ, আরেকটা জিনিস আমি তো প্র্যাকটিস বলি, মানে বিদেশে যেরকম হ্যান্ড থেরাপি একটা খুব মানে ইন্টারেস্টিং আসপেক্ট, যেরকম ইউকে তে বা ইয়েতে, সেখানে স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট আছে যারা হ্যান্ড থেরাপিস্ট, তারা হাতের অনেক রকম, যারা হয়তো সার্জিক্যাল ক্যান্ডিডেট নন বা সার্জিক্যাল মানে সার্জারি অপশনটা নিতে রাজি নন,
তাদেরও কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট অপশন আছে, মানে হ্যান্ডের সেই স্পঞ্জ বলগুলো কন্টিনিউয়াস করে যাওয়া, বা যাদের হয়তো বারবার ফুলে যাচ্ছে তাদের ওই ওয়্যাক্স থেরাপি আছে, ইলেকট্রিক্যাল থেরাপি আছে, আর যেগুলো নন সার্জিক্যাল আসপেক্ট, সেগুলো করলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডিফর্মিটি বা পেইনটা, মানে হাতের মেইন হচ্ছে ব্যথা, লস অফ ফাংশন, এগুলো কিন্তু আমরা অনেকটা ইয়ে করতে পারি। আর ফাইনাল তো সার্জারি আছে, যখন আর কোনোভাবেই মানে ওষুধে বা মানে হ্যান্ড থেরাপিতে কাজ হচ্ছে না, তখন ইনফ্যাক্ট জেবিসি সাথে আমাদের হ্যান্ড থেরাপিও ফ্যাসিলিটিস আছে, মানে ওয়্যাক্স থেরাপি বা থেরাপি গুলো, এগুলো অ্যাক্সেস করতে পারেন আপনারা। হুম। এখানে আমাদের মানে খুব হাই এন্ড একটা ফিজিওথেরাপি ইউনিট আছে, এবং তাতে বোথ হ্যান্ড থেরাপি, যে ফিজিওথেরাপি পার্ট যেটা সেটাও ট্যাকেল করা যায়, প্লাস অকুপেশনাল থেরাপি আছে, যে যেখানে আপনার ফাংশনাল রিহ্যাবিলিটেশনটা হয়, মানে যে যে জিনিসগুলো আপনার পড়তে অসুবিধে হচ্ছে হাত দিয়ে, আম, ধরুন কাঁটা চামচ ধরা, বা আপনি জলের গ্লাস ধরছেন বা চায়ের কাপ তুলছেন, সেগুলো থেকে শুরু করে জামা কাপড় পরা, বোতাম লাগানো, এইসব যে প্র্যাকটিস গুলো বা হেল্প গুলো, এগুলো আমাদের ওই অকুপেশনাল থেরাপিস্ট যিনি আছেন তিনি এগুলো রিহ্যাবিলিটেশনটার দিকে নজর দিয়ে আপনাকে মোটামুটি সুস্থ বা সচল রাখার চেষ্টা আমরা করি। ওভারঅল আমার মনে হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আহ, ব্যথা কষ্ট সাংঘাতিক হয়, এবং যেহেতু এগুলো ওয়েট বেয়ারিং জয়েন্টসে বেশি হয়, হাঁটা চলা ওঠা বসা সবই একটা আহ, উম, সমস্যা এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভেঙে পড়ার কিছু নেই, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট অ্যাভেলেবল। আপনারা সাহস করে বাড়ি থেকে বেরোন, অবভিয়াসলি উইথ প্রোটেকশন, এবং আপনারা হেল্প নিন, তাহলেই দেখবেন আপনি সুস্থ থাকবেন, সচল থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস লাস্টে বলে দিই, মানে যেরকম দুটো জিনিস, একটা রিউমাটয়েড পেশেন্টদের, যেটা আমি আগেও বলেছি, বারবার একই জিনিস বললাম, যে আর্লি ট্রিটমেন্ট, আর্লি ডিটেকশন করাটা খুবই দরকার। যদি আর্লি ট্রিটমেন্ট হয় আপনার প্রগনোসিস খুবই ভালো। অস্টিও আর্থ্রাইটিসে আর একটা জিনিস আমি যেটা বলতে চাই, হ্যাঁ ডেফিনেটলি যখন এন্ড স্টেজ বা অ্যাডভান্স অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, কিন্তু অ্যাডভান্স যে অনেকের অনেক কমপ্লিকেশন আছে, আমাদের হার্ট ফেলিয়ার আছে, কিডনি ফেলিয়ার, তাদের হয়তো অপারেশন করা যাচ্ছে না, তাদেরও কিন্তু অনেক অপশন আছে। মানে যে কারণে যে সবসময় যে সার্জারিটাই হচ্ছে মেইন অপশন তা নয়, রিউমাটয়েডও বা মেডিকেল ম্যানেজমেন্টও কিন্তু অনেকটা অপশনস থেকে যায় আর কি। পার্থ, আমাদের লাস্ট কোয়েশ্চেন একজন প্রশ্ন করেছেন তোমার জন্যই। I am a scleroderma and ILD patient. After brisk walk, my oxygen saturation stays 88 to 94. In normal circumstances, it's 97-98. Please advise. হ্যাঁ, মানে এটাতে অসুবিধা হওয়ার পেছনে স্ক্লেরোডার্মা, আমি বলে দিই যারা দর্শকদের জন্য, এটা এক টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ রেয়ার জয়েন্ট প্রবলেম, আর্থ্রাইটিস। এতে আপনার স্যাচুরেশনটা ড্রপ করছে, মানে হচ্ছে আপনার লাং ক্যাপাসিটিটা কমছে, যে কারণে এটা কিন্তু ঠিক মতো মনিটর করতে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে আপনার অসুখটাকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে, একটা কিন্তু লাংয়ের কেয়ার। এবার লাংয়ের বেশ কিছু ওষুধ আছে যেটা লাংয়ের ফাংশনটাকে ইমপ্রুভ করতে পারে, সেটা মিউসিনাক হতে পারে, সেটা পারফিনিডন হতে পারে, যেখানে সিটি স্ক্যান করে দেখতে হবে যে আপনার কি টাইপের লাং ডিজিজ। লাং ডিজিজ অনেক 4-5 রকম টাইপ আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন রকম ওষুধ আমরা চুজ করতে পারি, যাতে কিন্তু লাং ফাংশনটা ইমপ্রুভ করবে। আপনার কিন্তু হাঁটার পরে স্যাচুরেশনটা ড্রপ করছে, তার মানে কিন্তু লাং ক্যাপাসিটি ইস্যুস, আর লাংসের ট্রান্সফার ফ্যাক্টরটাও হয়তো আপনার কম, এটা কিন্তু পরে হার্টের উপরে এফেক্ট হতে পারে, যে কারণে ওই লাংয়ের লাং ফাংশন টেস্ট বা ইকো স্ক্যান এগুলো সব প্রপার অ্যাসেসমেন্ট করে তারপরে জিনিসটা ট্রিটমেন্ট করতে পারলে বেটার। কিন্তু ট্রিটমেন্ট অপশনস অনেক আছে, যেখানে মানে কি বলবো, ভরসা হারানোর কোনো জায়গা নেই আর কি। ওকে, তাহলে আজকে আমাদের এই ফেসবুক লাইভ আজকে এখানেই শেষ করছি। আমার আরেকটা সাজেশন হবে, আপনারা যদি কোনো টপিক স্পেশাল আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনারা জানতে চান, কথা বলতে চান, ফিল ফ্রি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের ফেসবুক পেজে যেতে পারেন, গিয়ে গিভ ইউর সাজেশনস। আমরা দেখবো, দেখে উইল ট্রাই টু অর্গানাইজ আরেকটা ফেসবুক লাইভ অ্যান্ড উইথ ইউর পছন্দের টপিক। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ইভিনিং। হ্যাঁ, নমস্কার, নমস্কার, থ্যাংকস।